হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সাউথ আর বলিউডে বাওয়াল। আমি জানি না আপনারা এই ব্যাপারটা কতটা জানেন, কিন্তু এটাই হচ্ছে এখন। যে কালকে রামায়ণের রামার যে টিজারটা এসেছিল, মানে শ্রী রামচন্দ্রের ফার্স্ট লুকের যে টিজারটা এসেছিল, সেটা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে সাউথের মধ্যে আর বলিউডের মধ্যে। এবং যে তিনটে বিষয় নিয়ে মেনলি কথা হচ্ছে, এক, নমিত মালহোত্রা সে নাকি ঢপ মেরেছে, সে যেই বাজেট বলেছে সেই গ্র্যান্ডার মানুষ দেখতে পায়নি টিজারের মধ্যে। সেকেন্ড যে অ্যালিগেশনটা উঠছে সেটা হচ্ছে রণবীর কাপুরকে শ্রী রামচন্দ্রের রোলটায় মানাচ্ছে না, ঠিক আছে। এবং 3 নম্বর যে অ্যালিগেশনটা উঠছে সেটা হচ্ছে বারাণসী, যেটা এস রাজামৌলির সিনেমা, সেটা নাকি রামায়ণের থেকে তার স্ট্যান্ডার্ড অনেক হাই, সেই সিনেমাটা নাকি রামায়ণকে টেক্কা দেবে। এই তিনটে মেনলি টপিক নিয়ে কথা বলবো, মশা ঘুরছে খুব। এবার একটা একটা করে আসি। তো প্রথমে নমিত মালহোত্রায় আসি। যে নমিত মালহোত্রা সে যেভাবে জিনিসটাকে প্রচার করেছে, রামায়ণকে যেভাবে সবসময় তিনি বলেছেন নমিত মালহোত্রাস রামায়ণ, সেটাকে আমি কোনোদিনই সাপোর্ট করি না। তিনি যেই বাজেটটা বলেছে, কোনো জায়গায় 4,000 কোটি, কোনো জায়গায় 5,000 কোটি, এবং সেটা মানুষ ভিজুয়ালি ফিল করতে পারছে না। এবং এটা একটা জেনুইন ক্রিটিসাইজ। এটা আমার যে এআই এর পোর্শন গুলো আছে সেগুলো আমার ভালো বলে মনে হয়েছে, আপনার নাও মনে হতে পারে, এবং সেটা একটা আলোচনার বিষয় হতেই পারে। যে নমিত মালহোত্রা যেই যেই ইয়েটা বলেছে, বাজেটটা বলেছে 4,000 কোটি, 5,000 কোটি, সেই ভিজুয়াল অনেকে ফিল করতে পারেনি, এবং সেটা যার যার পার্সোনাল ব্যাপার। সেটা একটা ভ্যালিড ক্রিটিসিজম হতে পারে। এবং আমার কোনোদিনই মনে হয়নি যে নমিত মালহোত্রাস রামায়ণ এমন ভাবে জিনিসটাকে প্রচার করা হয়েছে যে রামায়ণটা হয়তো তিনি নিজেই লিখেছেন, রামায়ণের তিনি স্রষ্টা, সেটা ভুল। এবং সেই জিনিসটা আমিও সাপোর্ট করি, যে রামায়ণ আমাদের সংস্কৃতি। এটা নমিত মালহোত্রা যেভাবে নিজের করে নিয়েছে, যে এটার কপিরাইট শুধু তার কাছে আছে, সেই জিনিসটা দর্শকের কাছে ভালো মেসেজ হিসাবে পৌঁছায়নি, এবং সেটা একদম ঠিক কথা। এবং এখানে এআই এর পোর্শন নিয়ে অনেক কথা হয়েছে টিজারের মধ্যে। দেখুন, এআই এর পোর্শন গুলো আমার যে খুব খারাপ লেগেছে সেটা নয়, যদি লাগতো সেটা আমি বলতাম রিভিউতে। আমার কিন্তু ভিজুয়ালি জিনিসটা ভালো লেগেছে দেখতে। অনেকের ভালো লাগেনি, সেটা তাদের পার্সোনাল মতামত, এবং পার্সোনাল মতামতের জায়গা সবসময় থাকা উচিত। এই যে আমি ভিডিওটা বানাচ্ছি, এটাও তো আমার পার্সোনাল মতামতেই বানাচ্ছি। তো আমার যদি থাকে, সেরকম প্রত্যেকের থাকা উচিত, এবং প্রত্যেকে তার মতামত রাখছে। এই জিনিসটা একটা ভ্যালিড আলোচনা করা যেতে পারে। এবারে সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলছি, যে শ্রীরামচন্দ্রের রোলে রণবীর কাপুরকে মানাচ্ছে না। এবার সাউথের যারা ফ্যান, সাউথের যারা কোর ফ্যান, মানে যারা মনে করে যে খালি সাউথেই ভালো সিনেমা হয়, সারা পৃথিবীতে আর কোথাও ভালো সিনেমা হয় না, তাদের জন্য ওয়ার্ল্ড সিনেমা যাক ভারমে। সাউথই একমাত্র এক্সিস্ট করে এই পৃথিবীতে, এবং তারাই সিনেমা বানায়, বাকিরা ঘাস কাটে। এরকম দেখবেন কিছু কিছু মানুষ, না সব দর্শক এরকম নয়, কিন্তু কিছু কিছু দর্শক দেখবেন সব ইন্ডাস্ট্রিতে থাকে এরকম, আমাদের এখানেও আছে, যে যারা মনে করে এখানেই সব থেকে ভালো সিনেমা হয়, যে এইখানে যা যা দেখিয়ে দেবে ভাই ওয়ার্ল্ড সিনেমা যাক ভারমে, আর কিছু দেখার দরকার নেই। তো এরকম সাউথেও কিছু লোকজন আছে। এবার তারা বলছে যে প্রভাস নাকি বেটার ছিল আদি পুরুষে রণবীর কাপুরের থেকে। এবার আমার একটা প্রশ্ন আছে তাদের কাছে, যদি প্রভাস বেটারই ছিল, তাহলে প্রভাস ওয়ার্ক করাতে কেন পারলো না? প্রভাস নাকি ওয়ার্ল্ডের সব থেকে বড় সুপারস্টার, যদি এটা আমি মানি না, কিন্তু কিছু মানুষ আছে এটা নিয়েই তারা ঘুমায়, এটা নিয়েই জাগে, এটাই বিশ্বাস করে যে প্রভাস পৃথিবীর সব থেকে বড় সুপারস্টার। এবং সেই সুপারস্টারের যদি একটা সিনেমা আপনাকে বলতে বলেন, আপনি বাহুবলী বলবেন, তার আগে এবং তার পরে আপনার আর কোনো নাম মাথায় আসবে না, কারণ বাহুবলীর পরে সে রিমার্কেবল কিছু কাজ করেইনি। সে আজকে ওয়ার্ল্ডের সব থেকে বড় সুপারস্টার হয়ে গেছে, মানে এর থেকে হাস্যকর বিষয় কি হতে পারে আমি জানি না। তো সে কেন ওয়ার্ক করাতে পারলো না? নাকি সে খালি রাজামৌলির সঙ্গেই চলে? কারণ এস এস রাজামৌলি তাকে সেভাবে প্রেজেন্ট করে যেভাবে মানুষ দেখতে ভালোবাসে, সেই ম্যাগনাম ভাবে তিনি প্রেজেন্ট করে, সেই আউটস্ট্যান্ডিং ভাবে, ল্যাভিশ ভাবে প্রেজেন্ট করে, যার জন্য প্রভাস বেরিয়ে যায়, এবং বাকি ডাইরেক্টররা করতে পারে না, এবং সেখানে প্রভাসের যে ট্যালেন্ট সেটা ফুস হয়ে যায়। আমি জানি না। এবার এখানে রণবীর কাপুরকে মানাচ্ছে না। এবার তার যখন রিজন জিজ্ঞেস করা হচ্ছে যে কেন রণবীর কাপুরকে মানাচ্ছে না, তার রিজন তারা দিচ্ছে যে তার বডি স্ট্রাকচার মানাচ্ছে না, তার মাস্কিউলিন বডি কেন নেই, শ্রীরামচন্দ্রের কেন মাস্কিউলিন বডি নেই, তার মধ্যে অ্যাগ্রেশনটা নেই কেন, তার মধ্যে তেজটা নেই কেন। এবার এখানে না আমি আপনাদেরকে ডিটেলে জিনিসটা বোঝাই। আমি যখন রিভিউ করেছিলাম তখন আমি বলেছিলাম যে আমি ছোটবেলা থেকে যে রামায়ণ পড়েছি, বা আমি ঠাকুমা দাদুর থেকে যে রামায়ণ শুনে এসছি, সেই রামায়ণের সঙ্গে আমি শ্রীরামচন্দ্রের ক্যারেক্টারটাকে ভিজুয়ালাইজ করতে পারছি। আমার মনে হয়েছে যে এটা একটা পারফেক্ট চয়েস। কেন, এর কারণটা আমি আস্তে আস্তে আসছি ভিডিওতে।
আদিপুরুষ যখন রিলিজ করেছিল দেখবেন প্রথম যে জিনিসটা নিয়ে লোকের মাথা গরম হয়েছিল সেটা হচ্ছে মাস্কিউলিন বডি। আপনারা কোন রামায়ণে পড়েছেন যে রামচন্দ্রের মাস্কিউলিন বডি ছিল? কোথায় পড়েছেন যে রামায়ণ মানে শ্রীরামচন্দ্র হুটহাট করে ডিসিশন নিয়ে নিত, অ্যাগ্রেসিভ ছিল, সারাদিন মারধর করে বেড়াতো? আপনারা কোথায় কোন রামায়ণে পড়েছেন আমাকে একটুখানি দিয়ে দিন, জাস্ট বলে দিন যে এখানে লেখা আছে। শ্রীরামচন্দ্র একদিকে যোদ্ধা যেরকম, শ্রীরামচন্দ্র কিন্তু আরেকদিকে একটা আইডিয়াল ছেলেও। শ্রীরামচন্দ্র কিন্তু একজন আইডিয়াল হাজবেন্ডও। রামায়ণে কোথাও বলা হয়নি যে তার মাস্কুলিন বডি, এবং প্রভাসকে যখন ওরকম একটা বিশাল আকার চেহারা দিয়ে দিয়েছিল সেখানে লোকের মাথাটা সব থেকে বেশি গরম হয়েছিল যে শ্রীরামচন্দ্রকে মানুষ চিনতেই পাচ্ছিল না, মানে যে বাহুবলীর গোপ লাগিয়ে চলে এসছে। এবং এখানে শ্রীরামচন্দ্রের লিন বডি রাখা হয়েছে কারণ শ্রীরামচন্দ্র শান্ত, শ্রীরামচন্দ্র কাম, কুল, শ্রীরামচন্দ্রের নীতি এবং মর্যাদা সব থেকে ওপরে থাকে, শ্রীরামচন্দ্র ক্ষমা করতে জানে। এবং রামায়ণের বেসিক ডিফারেন্স, রাবণ এবং শ্রীরামচন্দ্র এদের মধ্যে বেসিক ডিফারেন্সটাই তো এটা, যে শ্রীরামচন্দ্র কাম অ্যান্ড কুল, তার নীতি এবং তার মর্যাদা সব থেকে ওপরে। রাবণ তিনিও বহু শিক্ষায় শিক্ষিত, তিনি অনেক অস্ত্রে পারদর্শী, তার কাছে এরকম একটা বিশাল আকার সৈন্য আছে, কুম্ভকর্ণ, মেঘনাথের মতো তার কাছে লোক আছে, তারপরেও সে কেন যুদ্ধে জিততে পারছে না? রামায়ণের যে বেসিক যে মেসেজ সেটা তো এটাই, যে নীতির অভাব এবং দ্বিতীয়ত অহংকার, যেগুলো রামচন্দ্রের মধ্যে ছিল না। সেই জন্যই শ্রীরামচন্দ্র ওই লিমিটেড রিসোর্স নিয়ে সেই যুদ্ধে নামতে পেরেছে, কারণ শ্রীরামচন্দ্রের খালি এইটাতে বল ছিল না, খালি বাহুবলী যে বল সেটা কিন্তু নয়। শ্রীরামচন্দ্রের আসল যে শক্তিটা সেটা এখানে ছিল না, কিন্তু ছিল এখানে। সেই জন্যই তিনি সেই সাহসটা দেখাতে পেরেছেন, যাকে সারা পৃথিবী তখন ভয় পাচ্ছে, যার কাছে অত বিশালাকার সৈন্য, তার সঙ্গে ডাইরেক্ট টাসেলে তিনি চলে গেছেন। এবং অহংকার লাস্টে রাবণকে কোথায় নামিয়েছে সেটা আমরা সবাই জানি। শ্রীরামচন্দ্রকে যেভাবে লীন ভাবে দেখানো হয়েছে, শ্রীরামচন্দ্রের ক্যারেক্টারটা কিন্তু ওভাবেই লেখা, আপনাকে সেটা বুঝতে হবে, কারণ তিনি একটা ছেলে, তিনি একটা স্বামী, তারপর তিনি যোদ্ধা। এবং তিনি তার ক্যারেক্টারটাকে যেভাবে দেখিয়েছে, এখানে শ্রীরামচন্দ্রের ক্যারেক্টারটাকে যেভাবে দেখানো হয়েছে, আমার তো পারফেক্ট বলে মনে হয়েছে বস। আমার এখানে মনে হয়নি যে কোথাও গিয়ে মাস্কিউলার বডি দেখিয়ে দিলেই সেটার মধ্যে আমি স্পার্ক দেখাতে পারতাম, সেটার মধ্যে আমি তেজ দেখাতে পারতাম। আপনি রণবীর কাপুরের চোখের এক্সপ্রেশন দেখুন, তার চোখে একটা তেজ আছে, কিন্তু তার মধ্যে তার শান্ত ভাবটাও আছে, তার মধ্যে পুরুষোত্তম রাম তিনি, সেই জিনিসটাও কিন্তু তার মধ্যে আছে। আপনাকে একটা এক্সপ্রেশনে সেই সব জিনিসগুলোকে ক্যাটার করতে হবে, তবেই আপনি একটা অ্যাক্টর হবেন। প্রভাসের মধ্যে সেগুলো ছিল না, আমাদের ওয়ার্ল্ডের সব থেকে বড় সুপারস্টারের মধ্যে সেগুলো ছিল না। হ্যাঁ, আবার উল্টো দিকে যদি বজরংবলীর ক্যারেক্টারটাকে এরকম ভাবে দেখায়, তাহলে কি সেটা দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না, এবং আমার মনে হয় সেটা সেভাবে দেখাবেও না। কারণ বজরংবলী ক্যারেক্টারটা, তার মধ্যে অ্যাগ্রেশন অনেক বেশি, তার একবার যদি মাথা গরম হয়ে যায় সে সবকিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেবে, লন্ডভন্ড করে দেবে, সেটা আমরা দেখেছি। যে লঙ্কাতে কি করেছিল, তিনি তাণ্ডব করেছিল, সেটা আমরা দেখেছি। তো সেই ক্যারেক্টারটার মাস্কিউলিন বডি সেটা আমরা পড়েছি, সেটা আমরা সবসময় ফটোতে দেখে এসেছি, সিনেমাতে দেখে এসেছি, তো ওইভাবে ভিজুয়ালাইজ করার আমাদের হ্যাবিট আছে। কিন্তু সেই শ্রীরামচন্দ্রের বডি স্ট্রাকচার ওরকম ছিল না যে তাকে ওইভাবে আমি প্রেজেন্ট করব। লোক বলছে ধুরন্ধরে রণবীর সিং এর মতো কেন তার বডি নেই, শ্রীরামচন্দ্রের বডি রণবীর সিং এর মতো অত বড় নয় কেন, ওরকম অ্যাগ্রেশন নেই কেন? আরে দুটো সিনেমা এক, দুটোর প্রেজেন্টেশন এক, দুটোর ম্যানারিজম এক, দুটোর ক্যারেক্টার সেম। আর কি ধরনের পাগলের মতো কথাবার্তা, মানে আমি আমি জাস্ট বুঝতেই পারছি না, এবং অবাক লাগছে যে এটা নিয়ে আলোচনা করছি। এবং যারা রামায়ণ ঠিক মতো করে পড়েনি, যারা এই সম্বন্ধে জানে না, তারাই একমাত্র এরকম মূর্খের মতো কথাবার্তা বলতে পারে। ট্রাস্ট মি, প্রথম যেটা নিয়ে আমি কথা বললাম যে ভিএফএক্স বা ভিজুয়াল ওটা ভালো লাগছে না অনেকের, সেটা নিয়ে একটা ভ্যালিড আলোচনা করা যেতে পারে, সেটা নিয়ে একটা তর্কাতর্কির ব্যাপারে আপনি যেতে পারেন। কিন্তু এটাতে আপনি কিভাবে কেউ এরকম ধরনের জিনিসপত্র ডিমান্ড করতে পারে? প্রভাসের রামায়ণ দেখার পর, মানে আদিপুরুষ দেখার পর, সাউথের লোকেরা সব থেকে বেশি গালাগালি দিয়েছিল যে এটা কি বানিয়ে দিয়েছে। তারপরেও তারা আজকে এসে এরকম ধরনের কথা বলছে যে প্রভাসকে বেশি ভালো মানিয়েছিল। এবার আসি 3 নম্বর পয়েন্টে, যে বারাণসী, সেই সিনেমাটা নাকি এই সিনেমার থেকে ফার বেটার।
দেখুন, একটা কেউ যদি শিক্ষিত দর্শক হয়, তার যদি সিনেমা সম্বন্ধে জ্ঞান থাকে, সে যদি সিনেমাটাকে ভালোবাসে, তার কাছে দুটো সিনেমা ইম্পর্টেন্ট। সে দুটো সিনেমাই দেখবে, কারণ দুটো সিনেমাই ম্যাগনাম অপাস সিনেমা। একদিকে রামায়ণা, যেটা আমাদের সংস্কৃতির কথা বলে, আমাদের রুটের কথা বলে। একদিকে এস এস রাজামৌলির কাজ, এবং এস এস রাজামৌলির নামটাই যথেষ্ট মানুষকে হলে নিয়ে যাওয়ার জন্য। সেখানে মহেশ বাবুর মতো বড় স্টার আছে, এবং যেখানে রামায়ণের অ্যাঙ্গেল তিনি রাখতে চলেছেন সেটা স্পষ্ট টিজার দেখার পরে। খুব বড় কাস্টিং নিয়ে কাজ হচ্ছে বারাণসী, সেটা মিথ্যা কথা নয়। কিন্তু এই দুটোর মধ্যে কম্পারিজন আমরা করছি কেন? এটাকে আমরা এভাবে কেন দেখতে পারছি না যে দুটো সিনেমাই বড় বাজেটের সিনেমা, দুটো সিনেমাই লার্জার দ্যান লাইফ সিনেমা, এবং দুটো সিনেমাই হলে গিয়ে দেখবো, কারণ দুটো সিনেমাই আমাকে সেই এক্সপিরিয়েন্সটা দেবে, যেটা হয়তো আর 5টা সিনেমা আমাকে পরবর্তীকালে দিতে পারবে না। একদিকে এস এস রাজামৌলি আছে, যিনি জানেন কি করে রুটটাকে গল্পের মধ্যে নিয়ে আসতে হয়, এবং একদিকে রামায়ণা, যেটা তো অলরেডি আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, এবং যার একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এর আগে আমাদের পৃথিবীর সব থেকে বড় সুপারস্টারকে কাস্ট করার পর। তো সেখানে এই দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করছি কেন? এটা কম্প্যারিজন আসবে সিনেমা আসার পর। দুটোরই মাত্র টিজার বেরিয়েছে, গ্লিমস বেরিয়েছে, সেখান থেকেই মানুষ কম্প্যারিজনে ঢুকে যাচ্ছে যে এটা বেটার, ওটা বেটার নয়, এটা ভালো ওটা খারাপ। যদি কেউ ভালো সিনেমার দর্শক হয়, শিক্ষিত দর্শক হয়, তাদের জন্য দুটো সিনেমা ইম্পর্টেন্ট। সে বলবে আমি দুটো সিনেমায় হলে গিয়ে এনজয় করতে চাই, এবং দুটো জিনিস আমি দেখবো, দেখে আমি বিচার করব যে কোন সিনেমাটা ভালো কোন সিনেমাটা খারাপ। দেখুন, দুটো সিনেমা দেখে আসার পর তো আমি রিভিউ করবোই। রামায়ণা যদি খারাপ হয় সেটা নিয়ে ক্রিটিসাইজ করবো আমি, আবার অন্যদিকে যদি এস এস রাজামৌলির সিনেমাও খারাপ হয় সেটা নিয়েও ক্রিটিসাইজ করব। কিন্তু তার আগে আমাকে জিনিসটা দেখতে তো হবে। তার এখনো টিজার বেরোলো না প্রপারলি, তার ট্রেলার আসলো না প্রপারলি, তার একটা একটা করে টিজার এসছে, গ্লিমস এসছে, এবং সেটা দেখে এটা ভালো ওটা খারাপ। দেখুন, এটা হচ্ছে যেটা আমি বুঝতে পারছি যে মানুষের একটু তো জ্বলছে, কারণ সাউথের যে দর্শকের সো কল্ড, যারা সাউথ ফ্যান বলে নিজেদেরকে, এবং ওই যে বললাম যাদের কাছে সাউথের সিনেমাটাই শুধু সিনেমা, বাকি ওয়ার্ল্ড সিনেমা, পৃথিবীর সিনেমা যাক ভার্মে, তারা তাদের না একটু হিলে গেছে। কেন হিলে গেছে? ধুরন্ধর এরকম ধরনের মার্কেট করবে সেটা কেউ তো বুঝতে পারেনি প্রথমত, কারণ আদিত্য ধর, যার মানে একদম মানে কি বলবো, খুব কম সিনেমা তিনি বানিয়ে এসছেন। এর আগে একটাই সিনেমা বানিয়েছে ধুরন্ধরের আগে, আদিত্য ধর। তো তিনি যে খুব বড় লেভেলের ডাইরেক্টর সেটা নয়। রণবীর সিং, যিনি রিসেন্টলি যে সিনেমাগুলো করেছে তার মধ্যে ম্যাক্সিমাম বক্স অফিসে ওয়ার্ক করেনি, ভুলভাল কথা বলার জন্য, ভুলভাল জিনিসপত্র করার জন্য ম্যাক্সিমাম দিন আলোচনায় থাকে। এবারে এই দুজন মানুষ মিলে এমন একটা সিনেমা বানিয়ে দিয়েছে যেটা বলিউডকে রিভাইভ করে দিয়েছে। সেই সিনেমার ভয়ে সাউথের সিনেমা পিছিয়ে যাচ্ছে। এবার এই জিনিসটা, এই যে ভয়টা, সেটা তো তাদেরকে কোনো কিছুতেই ঢাকতে হবে। এটা হচ্ছে জ্বালা, জালি না তেরি ভি জালি না। ওইটা হচ্ছে ব্যাপার, যে সেই কিছু মানুষ না এই ক্রিটিসিজমটা ইচ্ছা করে করছে, যে তাদের সহ্য হচ্ছে না, বা তারা ভাবতেও পারেনি যে ধুরন্ধরের মতো সিনেমা বলিউডকে রিভাইভ করে দেবে। আমাদের সাউথ, যাদের মানে যেই সিনেমাটা আমাদের কাছে, মানে যেই খানকার সিনেমা আমাদের কাছে, ভাই এই সিনেমার বাইরে কোনো সিনেমা নেই, সেই সিনেমা আজকে পিছিয়ে যাচ্ছে ভয়। এরকম কি করে হতে পারে? বলিউড এরকম কি করে করতে পারে? আবার রামায়ণা নিয়ে আসছে, ভাই একে তো উঠতে দেওয়া যাবেই না, একে এবার যত পারবে নিচে নামাও। এটা ঠিক নয়। মানে যারা সেন্সিবল মানুষ, যারা সেন্সিবল দর্শক, আমি তো বলবো দুটো সিনেমাই দেখুন। এবং রামায়ণে যদি আপনাদের কমপ্লেনও থাকে, আগামী দিনে যে প্রমোশনাল মেটেরিয়াল গুলো আসছে ওগুলো দেখুন। ওগুলো দেখার পর আপনারা বিচার করুন যে হ্যাঁ এখানে সত্যি ভাই মানাচ্ছে না, এবং সেটা আমিও কথা বলবো। কিন্তু যেখানে আমার রণবীর কাপুরকে ফিট বলে মনে হয়েছে রোলটার জন্য, যেখানে আমার ভিজুয়ালি কোনো প্রবলেম হয়নি, সেখানে খালি ক্রিটিসাইজ করার জন্য, যে সবাই একদিকে ভালো বলছে আমি খারাপ বলি, ভিউজ নিয়ে বেরিয়ে যাবো, সেটা করার জন্য আমি খালি খালি জিনিসটাকে খারাপ বলবো, ক্রিটিসাইজ করবো, ভাই সেটা করতে পারবো না। এবং এটাই একটা সেন্সিবল দর্শকের পরিচয়। তো আমি বলবো বাকি কেউ কোনো জিনিসে না কান দেবেন না। নিজের বিচার আছে, বুদ্ধি আছে, মাথা আছে, বিচার করুন। দুটো জিনিসেরই মেটেরিয়াল দেখুন, দুটো সিনেমা দেখুন, দেখে এসে তারপরে ক্রিটিসাইজ করুন যে এই সিনেমাটা ভালো লাগেনি এই কারণে ভালো লাগেনি, আর এই সিনেমাটা এর থেকে বেটার তৈরি হয়েছে এই কারণে বেটার তৈরি হয়েছে। তাহলে সেখানে একটা সেন্সার লজিক দাঁড়ায়। কিছু না জেনে এবার রণবীর কাপুরকে মানাচ্ছে না তার বডি নেই বলে, তার মাস্কিউলিন বডি কেন দেখায়নি, ওদিকে বারাণসী আসছে তো রামায়ণা খারাপ হয়ে গেল, এইগুলোতে কান দেবেন না। এগুলো যারা করে তারা জানে যে তারা ভুল করে, বাট তারা সেটা করে, বাট কারণ তাদেরকে সেটা করতে হয়। তাদেরকে
জ্বালিয়ে দিয়েছে বলিউড, তারা জ্বলছে, তো সেই জ্বালাটায় বার্নল লাগাতে কিছু তো একটা লাগবে, তো সেটা করছে তারা। এটা নিয়ে আর বেশি কি আর কথা বলবো এর থেকে বেশি। এই ছিল ভিডিও। কারা কারা আমার সঙ্গে একমত কমেন্ট করে জানান। আপনাদের যদি আলাদা বা ভিন্ন কোনো মতামত থাকে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।